এইচটিসি গত দশকের শুরুর দিকে জনপ্রিয় স্মার্টফোন মেকারদের মধ্যে অন্যতম একটি নাম। সর্বপ্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার পাশাপাশি একসময় এইচটিসি ছিল বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ম্যানুফ্যাকচারার। এমনকি মার্কেট শেয়ারের দিক থেকে ইউএস মার্কেটেও এইচটিসি ছিল সবচেয়ে বড় স্মার্টফোন ভেন্ডর। এইচটিসি ছিল সেসব স্মার্টফোন নির্মাতাদের মধ্যে একটি যারা ফোনের হার্ডওয়্যার ও ফিচারের পাশাপাশি ডিজাইনকেও বেশ গুরুত্ব দিত, যার ফলে কনজিউমারদের কাছে এইচটিসি ফোনের বেশ গ্রহণযোগ্যতাও ছিল। ক্যানালিসের একটি রিপোর্ট অনুযায়ী 2011 সালের তৃতীয় কোয়ার্টারে এইচটিসি তৎকালীন সময়ে স্মার্টফোনের সবচেয়ে বড় মার্কেট ইউএস মার্কেটে 5.7 মিলিয়ন স্মার্টফোন শিপ করে অ্যাপল স্যামসাংকে পেছনে ফেলে মার্কেটের 20% শেয়ার অর্জন করে 1 নম্বর পজিশন দখল করতে সক্ষম হয়েছিল। অথচ বর্তমানে মার্কেটে এইচটিসির মার্কেট শেয়ার অতি নগণ্যই বলা চলে। একসময় মার্কেট ডমিনেট করে আসা কোম্পানিটির বর্তমানে এমন পরিণতি কিভাবে হলো? এইচটিসির প্রতিষ্ঠাতা হলেন তাইওয়ানিজ এন্টারপ্রেনার শের ওয়াং। তিনি 1958 সালে তাইওয়ানে জন্মগ্রহণ করেন। 1981 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ইকোনমিক্সে ব্যাচেলর ডিগ্রি লাভের পর 1982 সালে তিনি তাইওয়ানিজ ফার্ম ফার্স্ট ইন্টারন্যাশনাল কম্পিউটারে জয়েন করেন এবং বিজনেস অপারেশন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকেন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েক বছর পর 1997 সালে তিনি বেশ কয়েকজন পার্টনার সহ হাইটেক কম্পিউটার কর্পোরেশন সংক্ষেপে এইচটিসি প্রতিষ্ঠা করেন। নোটবুক কম্পিউটার উৎপাদনের মাধ্যমে এইচটিসির কার্যক্রম শুরু হলেও বছরখানেক পরেই কোম্পানিটি টাচ অ্যান্ড ওয়্যারলেস হ্যান্ডহেল্ড ডিভাইস ম্যানুফ্যাকচারিংয়ে মনোনিবেশ করে এবং বিশ্বের প্রথম কিছু টাচ অ্যান্ড ওয়্যারলেস হ্যান্ডহেল্ড ডিভাইস বাজারজাত করে। এর পরের কয়েক বছর কোম্পানিটি এ ধরনের ডিভাইস ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি বিভিন্ন প্যাটেন্ট ফাইলিংয়ের মাধ্যমে নিজেদের পোর্টফোলিও বড় করে যাচ্ছিল। 2004 সালে শের ওয়াং কোম্পানির সিইও পদ থেকে সরে দাঁড়ালে এইচটিসির কো-ফাউন্ডার পিটার চাও এইচটিসির সিইও পদে আসেন। পিটার চাও তার পারফেকশনিস্ট মনোভাবের জন্য বেশ সুপরিচিত ছিলেন, যার ফলাফলস্বরূপ এইচটিসি স্মার্টফোনগুলোর হার্ডওয়্যার, সফটওয়্যার আর ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সে ইউজাররা অ্যাপল ডিভাইসের মতো ওভারঅল বেস্ট ডিভাইস পাচ্ছিল। 1997 সালের প্রতিষ্ঠাকাল থেকেই এইচটিসি হ্যান্ডহেল্ড ডিভাইসগুলোতে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করে আসছিল। এইচটিসি ইউজারদের মাঝে মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইল ওএস পপুলার করতে কোম্পানিটিকে বেশ সাহায্য করেছিল, যদিও এইচটিসি তখন মূলত অন্যান্য ম্যানুফ্যাকচারারদের জন্য ডিভাইস ম্যানুফ্যাকচার করে দিত। 2003 সালে মাইক্রোসফট তাদের পকেট পিসি 2000 এর নাম পরিবর্তন করে উইন্ডোজ মোবাইল নামে রিব্র্যান্ডিং করে। তার পরের বছর অর্থাৎ 2004 সাল থেকে এইচটিসি কিউটেক ব্র্যান্ডের আন্ডারে উইন্ডোজ মোবাইল পিডিএ বা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বাজারে নিয়ে আসে। পরবর্তীতে 2006 সালে এইচটিসি কিউটেক রেঞ্জটিকে এইচটিসির অফিসিয়াল ব্র্যান্ডিংয়ের আওতায় রিব্র্যান্ডিং করে এবং বাজারে নিয়ে আসে এইচটিসি TYTN। এদিকে 2007 সালে অ্যাপল আইফোন রিলিজ করার পর যেমন পুরো স্মার্টফোন মার্কেটের চেহারা বদলে যায়, তেমনি বদলে যায় এইচটিসির ভবিষ্যৎও। 2008 সালে গুগল মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড রিলিজ করলে কোম্পানিটি প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন এইচটিসি ড্রিম বাজারে রিলিজ করে, যা টি-মোবাইল G1 নামেও পরিচিত ছিল। সেই বছরই তারা ইউএস মার্কেটের প্রথম 4G স্মার্টফোন এইচটিসি ম্যাক্স 4G রিলিজ করে এবং পরের বছর 2009 সালে প্রথম ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন উইন্ডোজ স্মার্টফোন এইচটিসি HD2 রিলিজ করে। এই ফোনটি রিলিজের আগে সব উইন্ডোজ স্মার্টফোনেই রেজিস্টিভ টাচ স্ক্রিন ছিল, যেগুলো ফোনগুলোকে অপেক্ষাকৃত মোটা এবং ভারী করে তুলত। হার্ডওয়্যার মার্কেটে এইচটিসির এরূপ সাফল্যে গুগল এইচটিসির সাথে কোলাবোরেশনে গুগলের প্রথম হার্ডওয়্যার নেক্সাস 1 স্মার্টফোন বাজারে নিয়ে আসে। পরবর্তীতে গুগলের পিক্সেল লাইনআপ এই নেক্সাস লাইনআপকে রিপ্লেস করে। 2010 সালে ফার্স্ট কোম্পানি এইচটিসিকে বিশ্বের অন্যতম ইনোভেটিভ কোম্পানি হিসেবে স্বীকৃতি দেয়। এইচটিসি 2009 সালে মোট 11.7 মিলিয়ন হ্যান্ডসেট শিপ করেছিল। 2010 সালে সেই সংখ্যাটি 111% বেড়ে গিয়ে দাঁড়ায় 24.6 মিলিয়ন ইউনিটে, যার ফলে কোম্পানিটির রেভিনিউ আগের বছরের তুলনায় 93% বেড়ে গিয়ে $7 বিলিয়ন পৌঁছায়। 2009 সালে কোম্পানিটি 3টি ফোন রিলিজ করলেও 2010 সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 9টিতে, যার মধ্যে 5টি উইন্ডোজ ফোন এবং 4টি অ্যান্ড্রয়েড ফোন ছিল। 2011 সালে রিলিজ হওয়া ফোনগুলোর মধ্যে উইন্ডোজ ফোনের সংখ্যাটি নেমে আসে 2টিতে, আর সে বছর অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ফোনের সংখ্যা ছিল 14টি। ভালো সাড়া পেয়ে মাল্টি ডিভাইস পলিসি নিয়ে এগোতে থাকা এইচটিসি সে বছর 45 মিলিয়নের বেশি ফোন শিপ করে, আর এতে করে কোম্পানিটির রেভিনিউ গিয়ে পৌঁছায় $15.51 বিলিয়ন। এইচটিসির ফোনগুলোর আকাশচুম্বী জনপ্রিয়তার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তা হলো লেটেস্ট জেনারেশনের হার্ডওয়্যারের পাশাপাশি ফোনগুলোকে প্রিমিয়াম লুক দেওয়ার বিষয়ে কোম্পানিটি বেশ সচেষ্ট ছিল। এইচটিসি স্মার্টফোন জগতে সবার প্রথম মেটাল ইউনিবডি ডিজাইন ইমপ্লিমেন্ট করে, অথচ তখন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে প্লাস্টিক ব্যবহার হয়ে আসছিল। এছাড়া এইচটিসি তখন থেকেই তাদের ফোনগুলোতে স্টেরিও সাউন্ড সিস্টেম অ্যাডপ্ট করে নিয়েছিল, যখন অন্যান্য ম্যানুফ্যাকচারারদের কাছে অডিও তেমন গুরুত্বপূর্ণ ফিচার ছিল না। আবার ফোনগুলোর সফটওয়্যার বা ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও এইচটিসি ছিল খুবই কেয়ারফুল।
2009 সালে যখন কোম্পানিটি উইন্ডোজ ফোন বাজারজাত করত তখন উইন্ডোজের স্প্রেডশিটের মতো ইউআইকে মডার্ন গ্রাফিক্যাল লুক দিতে নতুন সফটওয়্যার স্ক্রিন টাচ ফ্লো 3D নিয়ে এসেছিল। এরপর এইচটিসি যখন তাদের ফোকাস অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল তখন তারা টাচ ফ্লো 3Dকে অপটিমাইজ করে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য এইচটিসি সেন্স নিয়ে আসে। অনেক সম্ভাবনাময় একটি ওএস হলেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পূর্ণাঙ্গ স্মার্টফোন প্ল্যাটফর্ম হওয়া থেকে বেশ পিছিয়ে ছিল। অপারেটিং সিস্টেমটির ফিচারে অনেক ঘাটতি ছিল, পাশাপাশি ছিল অপটিমাইজেশনের অভাব, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স ততটা স্মুথ ছিল না। সেন্স ইউআই অ্যান্ড্রয়েডের ইউজার এক্সপেরিয়েন্সকে স্মুথ করার পাশাপাশি বেশ কিছু ফিচার অ্যাড করেছিল যা এইচটিসির ফোনগুলোকে বাজারের অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন থেকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। এইচটিসির মার্কেট শেয়ারে প্রথম ধাক্কাটা আসে 2012 সালে যখন তাদের গ্লোবাল মার্কেট শেয়ার 5%-এরও নিচে নেমে যায়। অথচ 2011 সালে কোম্পানিটির গ্লোবাল মার্কেট শেয়ার ছিল 9.1%। অন্যদিকে 2009 সালে মার্কেট শেয়ারের দিক থেকে এইচটিসি থেকে পিছিয়ে থাকা স্যামসাং 3 বছর পর 2012 সালে 30.3% মার্কেট শেয়ার অর্জন করে নিয়ে মার্কেট লিডার হয়ে যায়। স্মার্টফোনের বিক্রি কমে আসতে থাকায় কমতে থাকে এইচটিসির রেভিনিউ। 2012 সালে কোম্পানিটির রেভিনিউ 37.91% কমে $9.63 বিলিয়ন দাঁড়ায়। এভাবে ধীরে ধীরে প্রতি বছরই কোম্পানিটির রেভিনিউ নিম্নমুখী হতে থাকে। কি হয়েছিল যে বিপুল সম্ভাবনাময় এই কোম্পানিটির বর্তমান পরিস্থিতি বরণ করে নিতে হয়? এইচটিসি অল্প সময়ে মার্কেটে পপুলারিটি পেয়ে গেলেও সেই পপুলারিটি তারা ধরে রাখতে না পারার পেছনে কারণ ছিল উইক পজিশনিং অ্যান্ড ব্র্যান্ডিং। এইচটিসি তাদের প্রোডাক্টগুলো কাস্টমারদের কাছে সঠিকভাবে পজিশনিং করতে পারেনি। এর পাশাপাশি অ্যাডভার্টাইজিং ও মার্কেটিংয়ে গুরুত্ব না দেওয়ায় সঠিকভাবে ব্র্যান্ডিংও হয়নি কোম্পানিটির। এইচটিসি ব্র্যান্ড কি রিপ্রেজেন্ট করে কাস্টমারদের সেই সম্পর্কে কোনো ক্লিয়ার মেসেজও দিতে পারেনি কোম্পানিটি। এর পেছনে দায়ী ছিল মূলত তৎকালীন সিইও পিটার চাওয়ের পারফেকশনিস্ট মনোভাব। তার ধারণা ছিল এইচটিসির বেটার হার্ডওয়্যার, স্মুথ ইউআই এক্সপেরিয়েন্স আর প্রিমিয়াম ডিজাইনই ইউজারদের এইচটিসির ডিভাইসের প্রতি আকৃষ্ট করতে যথেষ্ট। তাই এইচটিসির ব্র্যান্ড ট্যাগলাইনও তখন ছিল কোয়াইটলি ব্রিলিয়ান্ট। কিন্তু এখানেই মূলত ভুলটা করে বসেন এইচটিসি সিইও। এইচটিসি যেখানে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতা করছিল, তখন স্যামসাং মার্কেটে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দুর্দান্ত সব অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন লঞ্চ করেছিল। 2011 সালে স্যামসাং তাদের গ্যালাক্সি S2 ফ্ল্যাগশিপ ফোনটি নিয়ে একটি কমার্শিয়াল রিলিজ করে যা বেশ হইচই ফেলে দেয় আর স্যামসাংয়ের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করা শুরু করে। এই ধরনের অ্যাডভার্টাইজিংয়ের কারণে কনজিউমারদের মধ্যে iOS ভার্সেস অ্যান্ড্রয়েড কম্পিটিশন শুরু হয়ে যায়, আর তখন অ্যান্ড্রয়েড বলতে সাধারণ কনজিউমাররা স্যামসাংকেই ধরে নিত। যার বিপরীতে এইচটিসি সেভাবে অ্যাডভার্টাইজিং তো করেইনি, পাশাপাশি কোম্পানিটির ব্র্যান্ডিংও ছিল বেশ দুর্বল। আবার এইচটিসি চাইলেও মার্কেটিং এক্সপিরিয়েন্স বাড়াতে পারছিল না, কেননা যতদিনে এইচটিসি রিয়েলাইজ করেছিল ইউজারদের আকৃষ্ট করতে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংও গুরুত্বপূর্ণ, ততদিনে এইচটিসির রেভিনিউ স্ট্রিম নিম্নমুখী ছিল। যদিও 2013 সালে এইচটিসি আয়রন ম্যান অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সাথে $12 মিলিয়ন অ্যাডভার্টাইজিং কন্ট্রাক্ট সাইন করে হিয়ার টু চেঞ্জ শীর্ষক অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করে, কিন্তু অ্যাডগুলোতে কোম্পানিটির মেইন প্রোডাক্ট স্মার্টফোন প্রপারলি পজিশনিং করতে পারেনি। পাশাপাশি অ্যাডটিতে তাদের ব্র্যান্ডিংকেও স্পেসিফিক করতে পারেনি এবং ব্র্যান্ডটি কী রিপ্রেজেন্ট করে সেই মেসেজটিও সঠিকভাবে দিতে পারেনি। সে বছর এইচটিসির অ্যাডভার্টাইজিং বাজেট ছিল $1 বিলিয়ন, যা কোম্পানিটির তৎকালীন অবস্থানের কথা চিন্তা করলে বেশ রিস্কি একটি ইনভেস্টমেন্ট ছিল। বলা বাহুল্য যে সে বছর স্যামসাংয়ের অ্যাডভার্টাইজিং বাজেট ছিল $10 বিলিয়ন, যা স্মার্টফোন ম্যানুফ্যাকচারারদের মধ্যে সর্বোচ্চ ছিল। সাফল্যের তুঙ্গে থাকা এইচটিসি তাদের কোম্পানি পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার উদ্দেশ্যে এবং নিজেদের স্মার্টফোন ডিভিশনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে 2011 সালে $300 মিলিয়ন বিনিময়ে S3 গ্রাফিক্সকে কিনে নেয়। এটি ছিল একটি পিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিন্তু কোম্পানিটি পরের কয়েক বছরেও এইচটিসির জন্য নতুন কোনো হার্ডওয়্যার তৈরি করতে পারেনি। 2011 সালে এইচটিসি আরও $300 মিলিয়ন বিনিময়ে বিটস অডিওর 51% শেয়ার কিনে নেয়। যদিও তারা কোম্পানিটিতে তাদের শেয়ার $356 মিলিয়ন বিক্রি করে দিয়ে $56 মিলিয়ন লাভ করে নিতে সক্ষম হয়, কিন্তু ঠিক 2 বছর পর অ্যাপল $3 বিলিয়ন বিনিময়ে বিটস অডিওকে অধিগ্রহণ করে। এইচটিসি যদি শেয়ারগুলো বিক্রি না করে দিত তাহলে কোম্পানিটির লাভের অঙ্ক বিলিয়ন ডলারে থাকত। 2011 সালে এইচটিসি লন্ডন ভিত্তিক মোবাইল বেসড মাল্টিমিডিয়া কোম্পানি স্যাফরান ডিজিটালকে $48.6 মিলিয়ন বিনিময়ে কিনে নিতে সক্ষম হয়। পরের বছর তারা একটি আমেরিকান গেম স্ট্রিমিং কোম্পানি অনলাইভে $40 মিলিয়ন বিনিয়োগ করে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্ভাবনা সীমাহীন থাকলেও এইচটিসি এখানেও এই দুটি প্ল্যাটফর্মকে নিজেদের কাজে লাগাতে ব্যর্থ হয়। এছাড়াও বিজনেস ডাইভার্সিফিকেশনের লক্ষ্যে এইচটিসি আরও বেশ কয়েকটি ছোট বড় ভেঞ্চারে ইনভেস্ট করলেও কোনোটি এইচটিসিকে লাভের মুখ দেখাতে পারেনি। উইক মার্কেটিং আর পোর ইনভেস্টমেন্ট চয়েসের কারণে যেখানে কোম্পানিটির অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, সেই অবস্থা আরও শোচনীয় পর্যায়ে নিয়ে যায় কোম্পানিটির স্মার্টফোন নেমিং স্কিম।
স্মার্টফোনের নামকরণের ক্ষেত্রে এইচটিসি বেশ উইয়ার্ড সব নাম চুজ করত, যেমন চাচা, সালসা, ডিজায়ার, সেন্সেশন, অ্যামেজ, ইনক্রেডিবল, বাটারফ্লাই ইত্যাদি। আবার নামকরণে থাকতো না কোনো ধারাবাহিকতাও। 2012 সালে কোম্পানিটি এইচটিসি 1S, 1V, 1X নামে 3টি প্রিমিয়াম স্মার্টফোন রিলিজ করে। পরের বছর তারা এইচটিসি 1X এর সাকসেসর হিসেবে এইচটিসি 1 রিলিজ করে, যা আবার কনজিউমারের কাছে এইচটিসি 1M7 হিসেবে পরিচিতি পায়। এর পরের বছর কোম্পানিটি 1M8 নামে ফ্ল্যাগশিপ রিলিজ করে, অর্থাৎ প্রতি বছরই ফ্ল্যাগশিপের নামে পরিবর্তন আসছিল। অথচ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের নেমিং স্কিম শুরু থেকেই গ্যালাক্সি এস এর সাথে একটি সংখ্যা বাড়িয়ে করা হতো, যা কনজিউমারদের জন্য ফলো করা খুবই সহজ ছিল। এত সব কিছুর পাশাপাশি কোম্পানিটির ইন্টারনাল বেশ কিছু ইস্যুও এইচটিসি বিজনেস ডেভেলপমেন্টে সমস্যার সৃষ্টি করেছিল। কোম্পানিটির সিইওর বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজারদের প্রতি ক্রিটিসিজম আর ফরেন এক্সিকিউটিভ হায়ারের ডিসিশনগুলো কোম্পানিটির এক্সিস্টিং এমপ্লয়ীদের মোরাল হার্ট করেছিল এবং রেসপন্সিবিলিটি নিয়ে কনফিউশন তৈরি করেছিল। 2013 সালে কোম্পানিটির গ্লোবাল কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট, রিটেল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর আর প্রোডাক্ট স্ট্র্যাটেজি ম্যানেজার কোম্পানি ছেড়ে চলে যান। কোম্পানিটির মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল বেশ অগোছালো, যার ফলে ম্যানেজমেন্টের দিক থেকে কোম্পানিটি ধীরে ধীরে ভঙ্গুর অবস্থানে যাচ্ছিল। আর এইসব বিষয় বুঝতে পেরে মাইক্রোসফট এইচটিসি অ্যাকোয়ার করে নিতে চেয়েছিল, যদিও পরবর্তীতে কোম্পানিটি নকিয়ার মোবাইল ডিভিশন অ্যাকোয়ার করে নেয়। এইসব ইস্যুগুলোর পাশাপাশি স্মার্টফোনের মার্কেট শেয়ারে ততদিনে স্যামসাংয়ের পাশাপাশি আরও অনেক নতুন নতুন ব্র্যান্ড কম্পিটিটর হিসেবে উঠে এসেছিল। চাইনিজ স্মার্টফোন ম্যানুফ্যাকচারার হুয়াওয়ে ও শাওমি বাজেটের মধ্যে হাই কোয়ালিটি ও বেটার পারফরম্যান্সের ফোন বাজারে আনতে থাকায় খুব অল্প সময়ের মধ্যেই স্মার্টফোন মার্কেটে বেশ ভালো পজিশনে উঠে আসতে পেরেছিল। এছাড়াও তাদের মার্কেটিং ক্যাম্পেইন ও অ্যাডভার্টাইজমেন্টের কারণে খুব সহজে ও দ্রুতই কাস্টমারদের আকৃষ্ট করতে পেরেছিল। যদিও এইচটিসি এর পরেও বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিলিজ করছিল। 2018 সালে এইচটিসি U12 Plus রিলিজ করেছিল, যা তেমন একটি সফলতার মুখ দেখেনি, কারণ ততদিনে কনজিউমাররা এইচটিসির ফোনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলতে থাকে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী 2013 সালে এইচটিসির স্টক কোম্পানির 2011 সালের স্টক ভ্যালুর 90% ভ্যালু হারায়। 2015 সালের জুন মাসে বিবিসির একটি রিপোর্ট থেকে জানা যায় কোম্পানিটির সেকেন্ড কোয়ার্টারের রেভিনিউ আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক কমে গিয়ে $155 মিলিয়ন অপারেটিং লস হয়েছিল, যার ফলশ্রুতিতে 66% মার্কেট শেয়ার পতনের পর তাইওয়ান স্টক এক্সচেঞ্জের 50টি বড় ফার্মের লিস্ট থেকে এইচটিসির নাম বাদ পড়ে যায়। সেই বছরই সিইও পিটার চাও পদত্যাগ করেন আর শেয়ার ওয়াং পুনরায় সিইও পদে ফেরত আসেন, কিন্তু ততদিনে এইচটিসি মার্কেট থেকে হারানোর পথে। ফলশ্রুতিতে সে বছর এইচটিসি কোম্পানিটির গ্লোবাল ওয়ার্কফোর্সের 15% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। পরপর বেশ কয়েকটি কোয়ার্টারের নেট লসের রান করার পর 2017 সালে $1.1 বিলিয়ন বিনিময়ে গুগল এইচটিসির হার্ডওয়্যার বিজনেসের বেশ বড় একটি অংশ কিনে নেয়। অ্যাকুইজিশনের ফলে এইচটিসির 2000-এর বেশি ইঞ্জিনিয়ার গুগলে যোগ দেয়, যারা গুগলের পিক্সেল ডিভিশনে কাজ করছে। পাশাপাশি গুগল এইচটিসির বেশ কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি নন এক্সক্লুসিভ লাইসেন্সও লাভ করে। এছাড়াও 2018 সালে কোম্পানিটি এর অপারেটিং কস্ট কমানোর জন্য তাইওয়ানে আরও 1500 কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়, যা এইচটিসির গ্লোবাল এমপ্লয়ির প্রায় 22%। এইচটিসি এখনও মার্কেটে স্মার্টফোন রিলিজ করে যাচ্ছে, তবে স্মার্টফোনের বদলে কোম্পানিটি এর ফোকাস ইমার্জিং টেকনোলজি যেমন VR, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ও ব্লকচেনের দিকে ফোকাস করছে। দায়িত্ব নেওয়ার পর শেয়ার ওয়াং বুঝতে পেরেছিলেন স্মার্টফোন মার্কেটে কোম্পানিটির এরকম ভরাডুবি থেকে পুনরুদ্ধার এক কথায় অসম্ভব, যার ফলে তারা ভার্চুয়াল রিয়েলিটিতে তাদের ফোকাস সরিয়ে আনে এবং ভার্চুয়াল রিয়েলিটিতে তাদের সাফল্য বেশ ভালো। Mobile World Congress was also the stage for the global launch of HTC Vive 3 years ago, when we introduced the world's first room-scale VR. Recently, we have also added to the Vive family a standalone VR in China, Vive Focus, and the world's most premium VR, Vive Pro. Winning over 200 awards globally, Vive is the start of another exciting journey into the future. রিপোর্ট অনুযায়ী 2019 সালে 13% মার্কেট শেয়ার নিয়ে এইচটিসির অবস্থান সনি ও অকুলাসের পরেই তৃতীয় স্থানে। এছাড়াও মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটির মতো ফিউচার প্রুফ টেকনোলজি নিয়ে ফোকাস ঘুরিয়ে নেওয়ার অংশ হিসেবে 2019 সালের শেষ দিকে রিভস মেট্রেকে কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত করা হয়, যদিও তিনি কিছুদিন পরেই নিজের পদ ছেড়ে দেন এবং শেষ খবর অনুযায়ী শেয়ার ওয়াং তৃতীয়বারের মতো সিইও এর দায়িত্ব গ্রহণ করেন। এইচটিসির পতন এর উত্থানের মতোই নাটকীয়। তুমুল প্রতিযোগিতামূলক স্মার্টফোন মার্কেটে যেখানে স্যামসাং, অ্যাপলের মতো মার্কেটিং জিনিয়াস কোম্পানি বিদ্যমান, সেখানে শুধু বেটার হার্ডওয়্যার, প্রিমিয়াম কোয়ালিটি দিয়েই যে কনজিউমারদের মন জয় করা সম্ভব নয়, এইচটিসির পতন থেকে সেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে সবার কাছে।
তার উপর বাজে কিছু সিদ্ধান্ত, ব্যাড ইনভেস্টমেন্টে অর্থ হারানো এবং অন্যান্য প্রতিযোগিতার একের পর এক সাফল্য তাদের ধীরে ধীরে মার্কেট থেকে পুরোপুরি ছিটকে ফেলেছে। নিজেদের ফোকাস ভিআর হেডসেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিংয়ের দিকে ঘুরিয়ে নিলেও কোম্পানিটি এবছরে মিড রেঞ্জ সেগমেন্টে দুটো ফোন রিলিজ করেছে। কিন্তু প্রতিযোগিতার এই বাজারে মিড রেঞ্জের এইসব স্মার্টফোন দিয়ে এইচটিসি কি পারবে স্মার্টফোন মার্কেটে নিজেদের অবস্থান ফিরে পেতে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।